টাইমস টুডেজ হেডলাইন্সে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহফুজুল্লাহ বাবু। দর্শক, ব্যস্ততার কারণে যারা সংবাদপত্র পড়তে পারেননি তাদের জন্য আমাদের নিয়মিত আয়োজন। দিনের প্রধান প্রধান যে সংবাদগুলো সেগুলোর বিশ্লেষণ আমরা শুনি আমাদের সংশ্লিষ্ট সাংবাদিকদের কাছ থেকে। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আমাদের ক্রাইম রিপোর্টিং চিফ জনাব কামরুজ্জামান খান। তিনি আমাদের বলবেন যে নতুন আইজিপি তার প্রথম কর্মদিবসে যে কি পরিকল্পনা শেয়ার করলেন, তার যে প্রতিশ্রুতি কি আছে, জনগণকে তিনি কি সেবা দিতে চান। আপনি জানেন যে 2 দিন আগে আলী হোসেন ফকির সাহেব 15তম ব্যাচে তিনি আইজিপি হিসেবে সরকার প্রদান করেছে। এরপর আনুষ্ঠানিক কিছু কাজ থাকে। মঙ্গলবার বুধবার তিনি সেইগুলি সেরেছেন, র্যাঙ্ক ব্যাচ পরিধান করেছেন। আজকেও তিনি গিয়েছিলেন, বৃহস্পতিবার দুপুরে তিনি গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবের সাথে দেখা করার জন্য সচিবালয়ে। সেখান থেকে আবার গিয়েছেন প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য। এরই মধ্যে আইজিপি মহোদয় কিছু পরিকল্পনা নিয়েছেন, সেগুলি আমাদের সাথে দেখা হয়েছিল, আলাপচারিতার মধ্যে শেয়ার করেছেন। তার মধ্যে তিনি খুব গুরুত্ব সহকারে উল্লেখ করেছেন যে জনমনে স্বস্তি ফেরাতে এবং পুলিশের প্রতি যে জনগণের আস্থা তৈরির জন্য যে কাজ, সেটা থেকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। পুলিশের ভাবমূর্তি ফেরাতে যা যা করণীয় সেই লক্ষ্যে তিনি কাজ শুরু করেছেন। এর মধ্যে বেশ কিছু কাজকে তিনি প্রায়োরিটি দিয়ে বিবেচনায় এনেছেন। তার মধ্যে উল্লেখ করেছেন যে ঢাকার যানজট পরিস্থিতি নিরসনে সরকার আন্তরিক এবং সরকার প্রধান এই ব্যাপারে খুবই গুরুত্ব দিয়েছেন। এজন্য ঢাকার রাস্তাকে সম্পূর্ণভাবে ফুটপাত হকার মুক্ত করা হবে। ঈদের পরে ঢাকার রাস্তায় কোনো হকার থাকবে না, এজন্য হকারদের পুনর্বাসন করা হবে। পাশাপাশি 2 দিন হলিডে মার্কেট চালু করা হবে হকারদের জন্য, এটা তিনি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন যে মাদক এবং কিশোর গ্যাং সহ কিছু সমস্যা আছে সমাজে, যেগুলি নিত্য বিরাজমান, সেগুলি মানুষের জন্য একটি বড় অস্বস্তির কারণ হয়েছে। এই লক্ষ্যে এসব অপরাধ দমনের জন্য তিনি বিশেষ অভিযান শুরুর নির্দেশ দিয়েছেন দায়িত্ব পাওয়ার পরপরই। ইতিমধ্যে ঢাকার অন্যতম ক্রাইম জোন হিসেবে পরিচিত আমরা জানি মোহাম্মদপুর আদাবর এলাকাতে গত 2 দিনে অর্থাৎ বুধ এবং বৃহস্পতিবারে প্রায় শতাধিক বিভিন্ন বয়সী অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই অভিযান ঈদের পর আরও জোরদার করা হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি তিনি তার আরও বেশ কিছু পরিকল্পনার কথা আমাদের সাথে শেয়ার করেছেন, যেমন অভিভাবক এবং সমাজের যারা সুশীল সমাজের প্রতিনিধি আছে, রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, তাদেরকে সম্পৃক্ত করে জনবান্ধব পুলিশ তৈরি করার জন্য তিনি বিশেষ উদ্যোগ নেবেন। এই জন্য জনসচেতনতা তৈরির জন্য ঈদের পরে তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং পাড়া মহল্লা পর্যায়ে আরও বেশি পুলিশকে নিয়ে আরও বেশ কিছু আলোচনা সভা এবং বিভিন্ন কর্মসূচি হাতে নেবেন, যেগুলোর মাধ্যমে মানুষ যাতে পুলিশের কাজের সহায়ক হিসেবে কাজ করে এবং সমাজেরকে অপরাধমুক্ত করতে অভিভাবক এবং যারা দায়িত্বশীল ব্যক্তি তারাও যাতে ভূমিকা রাখে, সেই লক্ষ্যেও তিনি কাজ করবেন বলে জানিয়েছেন। আর তার কাছে আমাদের অনেকগুলি প্রশ্ন ছিল যে এই যে মব ভায়োলেন্স, আপনি যারা জানেন যে ইতিমধ্যে বেশ সাড়া জাগিয়েছে এবং বিভিন্ন মহলে ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরই স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় সবার সামনে বলেছেন যে মব বলে আর বাংলাদেশে কিছু থাকবে না। তারপরও আমরা কিছু কিছু ঘটনা দেখতে পাচ্ছি, যেমন বাংলাদেশ ব্যাংকে গত বুধবারে আমরা দেখতে পেয়েছি যে মবের আরও বিভিন্ন জায়গায় হয়েছে। সে প্রসঙ্গে আইজিপি সাহেব বলেছেন যে মব যারা করবে সে যেই হোক তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। এই অবস্থায় পুলিশ জিরো টলারেন্স ভূমিকা পালন করবে। সেই সাথে আরেকটি বিষয় আলোচিত যে পুলিশের পোশাক নিয়ে আপনি জানেন যে রং পরিবর্তন করেছিল অন্তর্বর্তী সরকার। সেটা নিয়ে পুলিশের কোনো পর্যায়ের কনস্টেবল থেকে অফিসার পর্যন্ত কোনো পর্যায়ের সদস্যরাই এই পোশাকটাকে ভালো চোখে নেয়নি। সেটি পরিবর্তনের জন্য তারা লিখিত দাবি জানিয়েছে। এই প্রশ্ন আমি আইজিপি মহোদয়কে করলে পরে তিনি জানিয়েছেন এটি সরকারের আন্তরিকতার সরকারের আলোচনা এবং ইচ্ছার ব্যাপার, এটা ওনার এখতিয়ারের বিষয় না। আরেকটি বিষয় না বললেই নয়, আমি পুলিশ প্রধানকে জিজ্ঞেস করেছিলাম যে জুলাই 2024 সালের 5ই আগস্ট গণঅভ্যুত্থানের সময় যে দেশে বেশ কিছু সংখ্যক পুলিশ নিহত হয়েছে, সরকার হিসেবে সেটা 44 জন বলে ঘোষণা করেছে পুলিশ হেডকোয়ার্টার্স এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই যে এত সংখ্যক পুলিশ নিহত হলো, তাদের ব্যাপারে কি হবে? মামলা হবে নাকি? এটা তো আইন তো সবার জন্য সমান, এটা তো হত্যা। তো সেই ব্যাপারে তিনি বলেছেন যে এইসব মামলার ব্যাপারে সরকারের সিদ্ধান্তের ব্যাপারে এটা তার কোনো বিষয় নয়, সরকার সিদ্ধান্ত নিয়ে নির্দেশনা দিলে তারা কাজ করবে। এসব ব্যাপারেই তার সাথে আমার দীর্ঘ আলোচনা হয়েছে। আরও আলোচনা হয়েছে যে অবৈধ অস্ত্র রয়েছে এবং সরকারি বেসরকারি বেশ কিছু অস্ত্র, প্রায় 2500-এর মতো অস্ত্র থানা থেকে ওই সময়ে গত বছরের জুলাই আগস্টে লুণ্ঠিত হয়েছে। সেগুলো উদ্ধারের ব্যাপারে যে অভিযান চলছে সেই অভিযান চলবে এবং এই অভিযান আরও জোরদার করা হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। দর্শক, প্রধানমন্ত্রীর স্পষ্ট মেসেজ তার মন্ত্রিসভার প্রতি যে ডেলিভার করেন অথবা চেয়ারটা ছেড়ে দেন, অন্য কেউ জনগণের সেবা করার সুযোগ নিক। স্টুডিওতে আমার সঙ্গে আছেন
আহ, আমাদের সহকর্মী জনাব মোশাররফ বাবলু যে ক্লিয়ার মেসেজ যে যদি ডেলিভার করতে না পারেন চেয়ার ছেড়ে দিতে হবে। আসলে কি, দীর্ঘদিন পর, চড়াই উত্তরাইয়ের পর বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসছেন এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। ওনার একটাই মেসেজ, অতীতের সব কিছু ভুলে যেতে হবে, জনগণ কী চায়, দেশবাসী কী চায় সেটা আমাদের দিতে হবে, আমাদের আগাতে হবে, বাংলাদেশটা একটা গণতান্ত্রিক, প্রাতিষ্ঠানিক গণতান্ত্রিকভাবে রূপদান করতে হবে, সেই লক্ষ্যেই আমাদের কাজ করতে হবে। তাই প্রধানমন্ত্রীর এই নির্দেশ বাংলাদেশের 39 জন মন্ত্রিসভার সদস্যদের সবাইকেই উল্লেখ করে উনি বলছেন যে আগামী 6 মাসের মধ্যে আমাদের জনগণ কী চায়, আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোনে কী ছিল, আমরা সেটা বাস্তবায়ন করব। সেই লক্ষ্যেই প্রত্যেক মন্ত্রীদের টার্গেট করে উনি দিচ্ছেন 180 দিনের মধ্যে আমাদের মানে বিএনপির তথা বিএনপির প্রতিশ্রুতি যেগুলো দেওয়া আছে সেগুলো বাস্তবায়ন করতে হবে। এই 6 মাসের মধ্যে যদি কোনো মন্ত্রী ব্যর্থ হন, ব্যর্থতা এবং সফলতা তো সব জায়গায় থাকে, ব্যর্থ হলে সেই ক্ষেত্রে ওই মন্ত্রীর চেহারে অন্য কেউ বসতে পারেন, এরকম একটা আভাস ইঙ্গিত পাওয়া গেছে। এটা সরাসরি হয়তো কথাবার্তা বলে নাই, একাধিক মন্ত্রীর সাথে আমার আলাপ হয়েছে ইদানিং গত 1 সপ্তাহ যাবৎ। এই 1 সপ্তাহ যাবতে অনেক মন্ত্রী বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী অনেক কঠোর হয়েছেন এবং আমাদের কাজের সফলতা ব্যর্থতা উনি মনিটরিং করবেন। যদি সফলতা হয় স্বাগত, না হলে আমাদের অন্য কিছু ভাবতে হতে পারে, যেমন বিশেষ করে মন্ত্রিত্ব চলে যেতে পারেন, এরকম টার্গেট নাকি উনি দিয়েছেন। অনেক মন্ত্রী তাই বললেন। আচ্ছা, বিএনপিতে তো আসলে অনেক নেতা, তো মন্ত্রিসভায় তো আসলে মন্ত্রিসভা বা উপদেষ্টা পরিষদ যদি বলি আমরা, সেখানে সবাই স্থান পায়নি। যারা অনেকে এক্সপেক্ট করেছিলেন যে মন্ত্রিত্বের, তাদের সঙ্গেও নিশ্চয়ই আপনার কথা হয়, তাদের এখন মনোভাব বা ওদের অ্যাটিটিউড। আসলে কি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটা বড় রাজনৈতিক দল। বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে, প্রত্যেকটি জেলায় এবং প্রত্যেকটি উপজেলায়, থানায়, ইউনিয়ন পর্যন্ত তার কমিটি আছে। যারা দলের শৃঙ্খলা ভঙ্গ করে তাদেরকে ইতিমধ্যে কিন্তু বহিষ্কারও করা হয়েছে। এর মধ্যে বহিষ্কারের মধ্যে অনেক যোগ্য নেতা আছে। যেমন আপনারা জানেন এবং দেখছেন, 12ই ফেব্রুয়ারির নির্বাচনে অনেক বিদ্রোহী প্রার্থী ছিলেন। বিদ্রোহীর মধ্যে অনেকেই বিজয়ী হয়েছেন, আবার অনেক পরাজিত হয়েছেন। কিন্তু যারা বিজয়ী হয়েছেন বা পরাজিত হয়েছেন, বিশেষ করে পরাজিত যারা হয়েছেন, তারাও মনে করে যে আমরা বিএনপিতেই আছি। সেই হিসাবে যারা নবনির্বাচিত সংসদ সদস্য, যারা মন্ত্রিসভায় স্থান পান নাই, কিন্তু তারা কিন্তু এখনো আশায় আছেন ভবিষ্যতে হয়তো তারা যে কোনো সময় মন্ত্রিসভায় ডাক পেতে পারেন। সেটা কিন্তু তাদের প্রধানমন্ত্রীর প্রতি তাদের একটা আহ্বান আছে, আশা আছে। সেই হিসাবেই মন্ত্রিসভার যারা সদস্য হয়েছেন তারা যদি কাজে ব্যর্থতা হন, গাফলতি দেখান বা অবহেলা হন, সেক্ষেত্রে তাদের সেই স্থানে নতুনদের মধ্যেও কেউ স্থান পেতে পারে। এটা আমি মনে করছি এবং ধারণা করি, এবং অনেক মন্ত্রী এবং এমপির সঙ্গে কথা বলে সেটাই বোঝা গেল। দর্শক, এবারে স্টোরিটি হচ্ছে প্রশাসন সাজাতে বিএনপি পন্থীদের চিরুনি খোঁজা হচ্ছে, যেখানে কথা ছিল মেরিট বেসড এম্পাওয়ারমেন্ট, যে আপনার আমলাতন্ত্র প্লাস প্রজাতন্ত্রের যে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে আসলে যে রাজনৈতিক চর্চা বহুদিন ধরে হয়ে আসছে দেশে। স্টুডিওতে আমার সঙ্গে আছেন আমার সহকর্মী আরিফুল ইসলাম মিঠু। ঠিকই বলেছেন। এইবার যে বিএনপির যে ইশতেহার, সেই ইশতেহারে ছিল এরকম যে সরকার মেধাভিত্তিক কর্মকর্তাদের প্রদান করবেন, ভালো ভালো পদে, যেগুলো গুরুত্বপূর্ণ পদ সেগুলোতে। তো এখন পর্যন্ত আসলে যতটুকু দেখা গেছে যে সরকার আর বিএনপিপন্থী, এবং শুধু বিএনপিপন্থী না, পরীক্ষিত বিএনপিপন্থী কর্মকর্তা কর্মচারী কোথায় আছে সেগুলো খোঁজার চেষ্টা করছে এবং খুঁজছে। একই সাথে যারা সরকারের
তদবির, সরকারের কাছে তদবির করছে ভালো ভালো পোস্টিং এবং ভালো ভালো পদে পোস্ট পাওয়ার জন্য, এগুলো চলছে। তার আগে একটা কথা বলে নেওয়া উচিত যে আওয়ামী লীগের সময় দেখা গেছে যে আওয়ামী লীগ একই ঘটনা ঘটছিল। হ্যাঁ, একই ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের সময় ধরেন আওয়ামী লীগপন্থী যেসব কর্মকর্তা তারা দাপিয়ে বেরিয়েছেন সচিবালয়ে, ভালো ভালো গুরুত্বপূর্ণ যেসব সরকারি পোস্ট, যেসব নীতি নির্ধারণী পোস্টগুলোতে সেগুলোতে ছিলেন। এরপরে 24 হলো, 24-এর যে জুলাই অভ্যুত্থানের পর একটা নতুন মানে শুরু হলো নতুন এক ধরনের কারবার। সেটা হচ্ছে যে ছাত্র আন্দোলনে যেসব জড়িত নেতারা, তারা অভিযোগ আছে যে তারা বিভিন্ন নিয়োগে তদবির করেছেন এবং তারা করেছেন যে জামাত ইসলামী পন্থী কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন। এরপরে যখন এনসিপি একটা রাজনৈতিক দল হিসেবে আসার পর জামাত তখন সরাসরি নিজেরা তদবির শুরু করে, বিএনপিও করে, এবং এ নিয়ে এই যে সরকারের যে সরকারি কর্মকর্তাদের নিরপেক্ষতা নিয়ে আপনি জানেন যে ভোটের আগে প্রধান উপদেষ্টার কাছে দুইটা দলই তো মানে অভিযোগ জানিয়েছিল যে প্রশাসন নিরপেক্ষ করতে হবে। তার মানে নিরপেক্ষ না, এরা বিএনপি ভেবেছে জামাতের লোকজন এখানে আছে, জামাত ভেবেছে মানে তো এসবের কারণে যখন মানে প্রধানমন্ত্রী তারেক রহমান ফিরলেন, তো তখন বিএনপি কর্মচারীদের মধ্যে বিএনপি পন্থীদের সংখ্যা বেড়ে গেল। এমনকি আওয়ামী লীগ পন্থী যারা ছিল তারাও বিএনপি হয়ে গেছে। এখন জামাত ইসলামীরও কিছু কিছু লোকজন আছে যারা বিএনপি পন্থী হয়ে গেছে। তো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সরকার ওই অন্তর্বর্তীকালীন সরকারের সময় সচিব পদ, গুরুত্বপূর্ণ পদ, সচিব পদ 9 জনকে সরিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, 9 জনকে করা হয়েছে, তাদেরকে বিদায় জানানো হয়েছে আর কি, মূল কথা। তাদের চুক্তি বাতিল করা হয়েছে এবং আরও সামনে পেন্ডিং আছে, কারণ প্রায় 700-রও বেশি বঞ্চিত যারা বলে বেড়াতো যে বঞ্চিত হয়ে তারা, তো তাদেরকে অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগ দিয়েছিল এবং অন্তর্বর্তীকালীন সরকার এই কর্মকর্তাদের নিয়োগ দিয়ে পুরো জনপ্রশাসনকে এক ধরনের হযবরলতে পরিণত করেছিলেন। কারণ তারা যখন রিটায়ারমেন্টে গেছেন তখন আর এখনকার ব্যুরোক্রেসি অনেক আলাদা। টেকনোলজি বলেন, কাজের গতি বলেন, পাবলিক পলিসি যেসব সংজ্ঞা বা পাবলিক পলিসি ইমপ্লিমেন্টেশন, এগুলোর ব্যাপারে অনেক গতি পেয়েছে। তো তারা এইটার সাথে খাপ খাইতে পারে নাই। ফলে গত 1.5 বছরে আসলে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এবং যাদেরকে বঞ্চিত বলে নিয়োগ দেওয়া হয়েছে তাদের পারফরমেন্স খুবই লো, এবং কয়েকজন উপদেষ্টাও এটা স্বীকার করেছে এর আগে যখন ক্ষমতায় ছিল যে এদের দিয়ে কিছু হচ্ছে না। তো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে সরকার, বিএনপি সরকার বলেছিল যে মেধাভিত্তিক কর্মচারীদের নিয়োগ দিবে, কিন্তু এখন পর্যন্ত আমরা দেখছি যে সরকার আসলে আগের লাইনেই আছে, আগের সরকারগুলোর মতোই নিয়োগ দেওয়ার ক্ষেত্রে, যে তাদের পছন্দ মতো যাতে লোকজন তাদেরকেই তারা খুঁজছে। দর্শক, নির্বাচিত সরকার আসার পরপরই দেশের শেয়ার বাজারে একটা মোটামুটি এক্সপেকটেশন দেখা যাচ্ছে বিনিয়োগকারীদের মধ্যে। তবে একটা আশঙ্কার কথা হচ্ছে ভালো কোম্পানিগুলোর চাইতে যেগুলো জাঙ্ক এবং দেউলিয়া হওয়ার পথে যে সমস্ত কোম্পানি, এই ধরনের কোম্পানির শেয়ার নিয়ে কিন্তু আবারও এগুলো মুভ করছে, অ্যাবনর্মালি তাদের প্রাইস আবার বাড়তে শুরু করেছে। রিপোর্টটি কভার করেছেন আমার সহকর্মী মোহাম্মদ ইব্রাহিম মজিদ। তার কাছ থেকে আমরা শুনি যে হোয়াট ইজ দ্য চেঞ্জ পোস্ট পলিটিক্যাল গভর্নমেন্ট। আমরা তো লাস্ট আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় যেটা দেখেছিলাম যে রেগুলেটরি বডিগুলা যেভাবে ফাংশন করার কথা সেভাবে ফাংশন করতো না, অনিয়মটাই একটা নিয়মের মতো পরিণত হয়ে গেছিল। দেন যেটা আমরা দেখলাম যে হাসান মনসুর আসলেন, ইন্টারিম গভর্নমেন্ট আসলো, একটু শক্ত করে কিন্তু চেপে ধরলো যেই আমাদের ফাইন্যান্স ইন্ডাস্ট্রিটাকে। এর মধ্যে আমি কিছু নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন যারা আছে 9টা
এরকম ইনস্টিটিউশনকে সেটা মানে লিকুইডেশনের পর্যায়েই আমরা চলে যাচ্ছিল, এবং কি আমরা বেশ অল্প কয়েকদিন আগেও কিন্তু আমরা শুনেছি যে এরা লিকুইডেটেড হয়ে যাবে ঈদের আগেই। কিন্তু এই ইলেক্টেড গভর্নমেন্ট আসার পরে হঠাৎ করে একটা চেঞ্জ দেখা গেল। আমরা ইলেক্টেড গভর্নমেন্টের পরে তো আমরা 2 সপ্তাহ পেলাম। আমি যদি আজকে বলি, আজকে ইলেক্টেড গভর্নমেন্ট তো এই ধরনের কোনো মানে পার্টিকুলার অ্যানাউন্সমেন্ট তো দেয়নি যে এগুলো লিকুইডেশনে যাবে না। না না না, এখন মার্কেটে একটা না। মেসেজ বা এক্সপেকটেশন তৈরি হয়েছে, মার্কেটে এক্সপেকটেশন তৈরি হয়েছে, তবে ইলেক্টেড গভর্নমেন্ট কিন্তু আমাদের মানে বিজনেসগুলোর প্রতি ফ্রেন্ডলি আচরণ করতেছেন, এই ধরনের বক্তব্য কিন্তু আমরা ইলেক্টেড গভর্নমেন্টের থেকে যে ইন্ডাস্ট্রিগুলো যাতে আপনার বন্ধ হয়ে যাওয়া ইন্ডাস্ট্রিগুলো চালু করার জন্য একটা support দেওয়া রিভাইভের, হবে। হ্যাঁ একটা রিভাইভের মতো এইরকম আশা আমরা তাদের থেকে আমরা শুনতে পাচ্ছি। মানে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে বিআইএফসি, যদি আমি এক্সাম্পল হিসাবে বলি, বিআইএফসি কিন্তু এই উইকে মোর দেন 50% গ্রো করেছে বিআইএফসির শেয়ার, যেখানে price। যেখানে আপনার 10 টাকার যেই শেয়ারটা আপনি কিনবেন, সেই শেয়ারটা কিনলে কিন্তু আপনার মাথার উপরে 130 টাকা লায়াবিলিটি চলে আসতেছে। নেট অ্যাসেট ভ্যালু মাইনাস। নেট অ্যাসেট ভ্যালু মাইনাস। শুধু বিএফসি না, আপনি যদি জিএসপি ফাইন্যান্সের কথা বলি, আমি যদি প্রাইম ফাইন্যান্সের কথা বলি, আমি যদি ফার ইস্ট ফাইন্যান্সের কথা বলি, সবারই কিন্তু বেশ অনেকটাই গেইন হচ্ছে। আজকেও আপনার বিএফসির কথা বারবার বলতে হচ্ছে যে আজকেও তারা 10% গেইন করেছে। তো এইটা একটা আমরা চমৎকার ট্রেন্ড দেখতে পাচ্ছি বাংলাদেশের ইকোনমিক সেক্টরে। চমৎকার বলতে যারা এই শেয়ারগুলো হোল্ড করছেন তাদের জন্য চমৎকার, কিন্তু আসলে ওভারঅল মার্কেটের হেলথের জন্য এটা আসলে কতটা ভালো না, এখন এই শেয়ারগুলো যারা হোল্ড করছেন তাদের জন্য ভালো, কিন্তু আমাদের মার্কেট যদি আবার এই জাঙ্ক শেয়ার দিয়ে ভরে যায়, তাহলে যেই সব কোম্পানিগুলো আসলেই প্রফিটেবিলিটির দিক দিয়ে আছে, আসলেই রেভিনিউ ভালো জেনারেট করছে, হ্যাঁ সেই কোম্পানিগুলোর সাথে এই কোম্পানিগুলোর যদি মিল হয়ে যায়, তাহলে কিন্তু শেষ পর্যন্ত আমাদের মার্কেট কিন্তু আরেকবার ডার্ক এর মধ্যে ঢুকে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে। আপনাকে ধন্যবাদ।